ঘুমের লেশ কেটে চোখ মেলে তাকাতেই রোজকার মতোই প্রাণপাখিটাকে বক্ষ মাঝে পেল আদিত্য। কেমন বিড়ালছানার মতো গুটিসুটি মেরে তার বুকের উচ্চতায় মিশে আছে। রোজ সকালে এই মুহূর্তটা আদিত্যকে সীমাহীন এক সুখময় অনাবিল প্রশান্তি দেয়। যেন এর চেয়ে সুখের প্রশান্তি আর কিছুতেই নেই। নূর মানেই তার জীবন সুখের রাজ্য। হঠাৎ আদিত্যর ফোন বেজে উঠল। ফোনের রিংটোনে নূরের ঘুমন্ত মুখখানা একটু কুঁচকে এলো কেমন। আদিত্য তড়িঘড়ি করে তার ফোনটা খুঁজে কল কেটে দিল। বড় একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল যেন সে। তার অ্যাঞ্জেলটার ঘুম ভেঙে যেত না হলে। ফোন রেখে আবার নূরের দিকে মনোযোগ দিল আদিত্য। বাচ্চাদের মতো নিচের ঠোঁট উল্টে ঘুমিয়ে আছে সে। মুগ্ধ মনে হাসল আদিত্য। নূরের মুখের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলো আঙুলের সাহায্যে কানের পিছনে গুজে দিল। মুখ নামিয়ে পরম ভালোবাসায় অধর ছোঁয়াল নূরের কপালে। নূরের হাতের মুঠোয় আদিত্যর টি শার্ট খামচে ধরা। এটাও নূরের অভ্যাস। আদিত্যর টি শার্ট দুই হাতে খামচে ধরে ঘুমায় নূর। যেন ঘুমের মাঝে বোধহয় আদিত্য হারিয়ে যাবে। তা দেখে সুখময় হাসি ফুটল আবারও আদিত্যর ঠোঁটে। নূরের হাতটা টি শার্ট থেকে ছাড়িয়ে মুখের উপর এনে হাতের তালুতেও চুমু খেল আদিত্য। তারপর গায়ে চাদর ভালো করে টেনে দিয়ে উঠে গেল সে বিছানা ছেড়ে। ঝুমুর সকাল থেকে সারা বাড়ি ঘুরে ঘুরে দেখছে। যত দেখছে ততই যেন আপোষের পাল্লা ভারী হচ্ছে তার। এই রাজপ্রাসাদের রাজত্ব রেখে কিনা সে ওই 2 টাকার ছেলের পেছনে চলে গিয়েছিল। নিজের উপর চরম রাগ হচ্ছে তার। কিন্তু আদিত্য যে এত বড় ধনী তা তো জানতই না সে। শুধু জানত দাদার কোনো বন্ধুর নাতির সাথে নাকি বিয়ে। তখন জানলে কখনোই অমন বোকামি করত নাকি সে। যেটা ওর হওয়ার কথা ছিল তা আজই পাগলিটা ভোগ করছে। এসব ভাবতে ভাবতেই হঠাৎ আদিত্যর জিমিং রুমের সামনে এসে পড়ল ঝুমুর। দরজা কিছুটা খোলাই ছিল। সেখান থেকেই ঝুমুরের নজর পড়ল ভেতরে ব্যায়ামরত আদিত্যর উপর। হাতা কাটা ঢিলাঢালা একটা টি শার্ট তার পরনে। একটা ব্যায়াম মেশিনের নিচে দাঁড়িয়ে 2 হাতের উপর ভারী ওজন উঠানামা করাচ্ছে। হাতের বাহুর বলিষ্ঠ পেশি ফুলে উঠছে তাতে। ঘামে ভিজে চিকচিক করছে শরীর। সাংঘাতিক আকর্ষণীয় লাগছে ঝুমুরের কাছে আদিত্যকে। কেমন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল সে আদিত্যর পানে। তাকিয়ে থেকে ধীরে ধীরে এগিয়ে গিয়ে আদিত্যর পেছনে গিয়ে দাঁড়াল সে। ঘোরের মাঝেই হাত বাড়িয়ে আদিত্যর পিঠের ঘর্মাক্ত উন্মুক্ত স্থানে আলতো করে আঙুল ছোঁয়াল। ব্যায়াম থামিয়ে তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকাল আদিত্য। ঝুমুরকে সামনে দেখে কপাল কুঁচকে এলো তার। কিছুটা রাগও হল তার। ঝুমুরের কাছ থেকে দূরত্ব করে সরে দাঁড়িয়ে বলল, আপনি এখানে কি করছেন? কোনো রুমে আসতে হলে যে নক করে আসতে হয় এতটুকু নলেজ নিশ্চয় জানা আছে আপনার। ঝুমুর আমতা আমতা স্বরে বলল, সরি, আসলে আমি আপুকে খুঁজছিলাম। এত বড় বাড়িতে খুঁজে পাচ্ছি না ওর রুম কোনটা। আদিত্য কিছুটা কাঠোকাঠ গলায় বলল, নূর ঘুমিয়ে আছে এখন, ঘুম থেকে উঠলে বের হবে। তখন দেখা করে নিন। আপনি করে কেন বলছেন? আমি তো বয়স আর সম্পর্ক দুটোতেই ছোট। নাম ধরে বলুন। ছোট বড় ফ্যাক্ট না। আমি আমার অতি ঘনিষ্ঠ কাউকে ছাড়া সবাইকেই আপনি সম্বোধন করি। নাও, এক্সকিউজ মি। বলেই আদিত্য ঝুমুরকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। ঝুমুর সে পানে তাকিয়ে থেকে বাঁকা হাসল।
মনে মনে বলল, শুধু অর্থ না, পার্সোনালিটির দিক দিয়েও লোকটা পুরাই কিলার। আমার তো মনে লেগে গেছে। আর ঝুমুরের যাকে মনে লাগে তাকে তো পেতেই হয়। খুব জলদি এই ঝুমুরই আপনার সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হবে, আদিত্য। ওই পাগলি আপনার কদর বুঝবে না, না আপনাকে সেই সুখ দিতে পারবে। আপনার তো আমার দরকার। আপনাকে আমি নিজের করেই ছাড়ব। ওই পাগলিকে আপনার মন থেকে সরানো জাস্ট তুরির ব্যাপার আমার জন্য। দেখে যান আদিত্য, কিভাবে আমার জায়গা আমি আবার ফিরিয়ে নেই। গার্মেন্টস থেকে বেরিয়ে বাসার রাস্তায় হাঁটছে হিয়া। তার মনে হলো কেউ তাকে ফলো করছে। এটা আজই নতুন না, আজ কিছুদিন হলোই ওর এমন মনে হয়। সে যেন জানে এসব কে করছে। হিয়া হাঁটতে হাঁটতে হঠাৎ দাঁড়িয়ে গেল। ঝট করে পেছনে ফিরে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। সে আশেপাশে চোখ বোলাল। সামনে একটা গাছ দেখা যাচ্ছে। হিয়া এগিয়ে গেল সেদিকে। গাছের ওপাশে গিয়ে দেখল, এবং যা ভেবেছিল সেটাই পেল। হিয়া 2 হাত ভাঁজ করে গম্ভীর মুখ করে বলল, কি চান আপনি? চুরি করে ধরা পড়ার মতো অবস্থায় পড়ে গেল বেচারা বিহান। চোরের মতো এদিক ওদিক তাকিয়ে অপ্রস্তুত ফিচেল গলায় বলল, মামানে, কি কইতাছেন আপনি? দেখুন, ঢং করবেন না, আজ কয়েকদিন হলোই খেয়াল করছি আমি। আপনি রোজ এই টাইমে রাস্তায় এসে বসে থাকেন। আরে না না, আপনি ভুল বুঝতাছেন। আমি তো এইখানে একখান কাজে আইছিলাম। তাই? তা কি এমন কাজ আপনার শুনি, যার জন্য রোজ আপনাকে এই রাস্তায় এসে বসে থাকতে হয়? বিহান বেচারা থতমত খেয়ে গেল। কি বলবে বুঝতে পারছে না। আমতা আমতা স্বরে বলার চেষ্টা করল, ওই মানে। হিয়া এই পর্যায়ে হাত উঠিয়ে রাস্তার পাশে থাকা পার্কের বেঞ্চ দেখিয়ে বকল, চলুন ওখানে গিয়ে বসি। বিহান খানিকটা অবাক হল, তবে আপাতত চুপচাপ সুবোধ বালকের মতো হিয়ার সাথে এগিয়ে গিয়ে বেঞ্চে বসল। দুজনের মাঝে খানিকটা দূরত্ব বজায় রেখে বসল তারা। হিয়া বলে উঠল, দেখুন, ভাববেন না আমি কিছু বুঝি না। রোজ রোজ এই সময়ে এখানে এসে কেন বসে থাকেন এতটুকু বুঝতে না পারার মতো বোকা আমি নই। আমি জানি আপনি রোজ আমার জন্যই আসেন, কিন্তু আপনি ভুল মানুষের পিছনে সময় নষ্ট করেছেন। এই পর্যায়ে বিহান স্মিথ হেসে বলল, করলে করতাছি। এমতেও আমার সময় খুব একটা গুরুত্বপূর্ণ না। এই তুচ্ছ সময় না হয় কারোর লাইগা নষ্টই করলমা, তাতে কি এমন ক্ষতি আছে? সময় নষ্ট কইরা যদি আপনাকে রোজ দেখবার পারি তাইলে আমি আমার সব সময় নষ্ট করতে রাজি। হিয়া তাচ্ছিল্যের সুরে বলল, এসব মন ভোলানোর কথা বলা অনেক সহজ। জানেনই বাকি আমার সম্পর্কে? এখনো তো আমার চেহারাই দেখলেন না। আমি দেখতে এত কুৎসিত যে একবার দেখলে আর দ্বিতীয়বার এমুখও হবেন না। এসব আবেগ ছুটে পালাবে তখন। একদম না। আমি তো আপনার চেহারার মোহে পড়িই নাই। তাইলে আপনি দেখতে কেমন হইলেন তাতে কি যায় আছে? আচ্ছা, কিচ্ছু যায় আসে না। তাহলে আমার চেহারা দেখা ছাড়া আমাকে বিয়ে করতে পারবেন? বিহান বিস্মিত চোখে তাকালো হিয়ার দিকে। হিয়া তাচ্ছিল্যের সুরে বলল, কি হল? হাওয়া বেরিয়ে গেল, সব আবেগ শেষ। শুনুন, এসব আবেগী কথা শুনতে অনেক মধুর শোনায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবে মানুষ চেহারা, স্ট্যাটাস এসবই দেখে সম্পর্ক করে।
আপনি আমার উপকার করেছিলেন, তাই বলছি আপনি বরং অন্য কারো পেছনে সময় নষ্ট করুন আর আমার পিছু ছেড়ে দিন। এসব আমার জন্য না। আসি, ভালো থাকবেন। বলেই হিয়া উঠে যাওয়ার জন্য দাঁড়াল। হঠাৎ বিহান বলে উঠল, অহন কি কাজী অফিস খোলা আছে? হিয়া চকিত নজরে ফিরে তাকাল বিহানের দিকে। বিহান উঠে দাঁড়িয়ে হিয়ার মুখোমুখি হয়ে দাঁড়াল। হাত ঘড়িটায় চোখ বুলিয়ে বলল, অহন তো কোনো কাজী অফিস খোলা পাওয়া যাইব না। না হলে অহনি ছুপ কাজ ছাইরা ফালইতাম। মাগার ব্যাপার না, কাল সকালে তো খুলব। আপনি সকাল 8:30 কাজী অফিসে চইল্লা আইছেন। আমি অপেক্ষায় থাকুম আপনের। অহন যাই। কাইল আমার ছাদি। কত প্রস্তুতি আছে না। বলেই বিহান উল্টো পথে হাঁটা ধরল। হিয়া তার যাওয়ার পানে হতভম্ব নয়নে তাকিয়ে রইল। যেন অবিশ্বাস্য কিছু ঘটল তার সাথে। আদিত্যর অফিস থেকে ফেরার সময় হয়েছে। নূর তার অপেক্ষায় বসে আছে দরজায়। গালে হাত ঠেকিয়ে একধানে গেটের দিকে তাকিয়ে আছে সে। কিছুক্ষণ পরই আদিত্যের গাড়ি গেটের ভেতর ঢুকল। তা দেখেই নূরের মুখে হাসির ঝিলিক ফুটল। হাসিমুখে প্রফুল্লচিত্তে সে উঠে দাঁড়িয়ে দৌড়ে ছুটল আদিত্যের কাছে। আদিত্য গাড়ি থেকে নামতে নামতেই ঝাঁপিয়ে পড়ল তার গলা ধরে। আদিত্য পরমানন্দে তার অ্যাঞ্জেলটাকে জড়িয়ে নিল তার সাথে। সারাদিনের ক্লান্তি মুহূর্তেই প্রশান্তিতে পরিবর্তন হয়ে যায় তার। বাসায় আসার সাথে সাথে নূরের এভাবে ওর কাছে ছুটে আসাটা ওকে অনাবিল সুখময় আনন্দ দেয়। আদিত্য হাসিমুখে নূরকে পেঁচিয়ে উঁচু করে ধরে গোল গোল ঘুরতে লাগল। আর নূর খিলখিল করে হাসছে তাতে। বাসার ছাদে দাঁড়িয়ে উপর থেকে এসব কিছুই চোখে পড়ল ঝুমুরের। নূরের প্রতি আদিত্যর এত ঢং দেখে সত্যিই বিরক্ত লাগে তার। সে ভেবে পায় না এই পাগলির মাঝে কি এমন দেখেছে এই লোকটা। তবে ব্যাপার না। এই পাগলিকে সরিয়ে কিভাবে নিজের জায়গা করতে হবে তা জানা আছে তার। মনে মনে কিছু ভেবে বাঁকা হাসল ঝুমুর। সন্ধ্যার দিকে আবির এলো বাসায়। লিভিং রুমের সোফায় বসে আড্ডা দিচ্ছিল সবাই। আবিরের কমেডিপূর্ণ কথায় আড্ডা মাতোয়ারা তখন। নূর হেসে কুটি কুটি হচ্ছে আবিরের কথায়। ঠিক তখনই বিহান আচমকা বলে উঠল, আমার ছাদি কাল। মুহূর্তেই পরিবেশ স্থির হয়ে গেল। আবির, আদিত্য বিস্মিত চোখে তাকালো বিহানের দিকে। আদিত্য বলল, হোয়াট ডিড ইউ সে? বিহান স্বাভাবিক ভঙ্গিতে বলল, কাল ছাদি করুম আমি। তোরা কি কছ? আবির, আদিত্য একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করল। তারপর আবির বাড়ি কাঁপান অট্টহাসিতে ফেটে পড়ল। পেটে হাত চেপে গড়াগড়ি খাচ্ছে সে। কোনো রকমে হাসি নিয়ন্ত্রিত করে বলল, তোর সেন্স হিউমার এত ভালো হলো কবে? কি একটা জোক শুনাইলি। ভাবছি আমিও মঙ্গলগ্রহ কিনে ফেলি। বিহানকে ভাবলেশহীন দেখে আদিত্য সিরিয়াস হয়ে বলল, তুই কি সত্যি বলছিস? হ আদি, এইটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি। তোরা ছাড়া আমার আর কেঠা আছে? তাই তো গো না বইলা কেমতে করি। আমি তোর জন্য অনেক খুশি। আর অবশ্যই আমরা তোর সাথে আছি। আবির বলে উঠল, বাহ মামা, তুই তো তলে তলে টেম্পু না পুরা জাহাজ চালাই দিলি। কবে ঘটায় ফেললি ঘটনা? হাসল বিহান। তারপর ওদের খুলে বলল সবটা।
আদিত্য আবির খুশি হল বন্ধুর জন্য। রাতে ঝুমুর তার কুবুদ্ধি কারসাজি আরম্ভ করে দিল। নূরকে আলাদা করে ডেকে নিয়ে নেকামি করে বলল, আপু আমার না তোমার সাথে শুতে ইচ্ছে করছে আজ রাত। আসলে অনেক দিন তোমাকে দেখিনি তো, তোমার কথা অনেক মনে পড়ছিল, তাই তোমার সাথে একসাথে একটু ঘুমোতে চাই। আর এই বাড়িতে আমার একা শুতে ভয় করে, তুমি থাকলে ভালো লাগবে। ঘুমোবে না আমার সাথে একটু? বোনের এমন অনুরোধে অবুঝ নূর গলে গেল। যে বোন সবসময় শুধু বকাঝকাই করেছে সেই বোনের কাছ থেকে এমন স্নেহপূর্ণ কথা শুনে নূরের খুশি লাগল অনেক। তাই তো মুহূর্ত না ভেবে সে বলল, হ্যাঁ হ্যাঁ শুভ তো আমি তোর সাথে, আমরা আজ একসাথেই শুব, তুই ভয় পাস না, আমি আছি না। আচ্ছা আপু, তুমি কত ভালো। বলেই ঝুমুর নিজের রুমের দিকে যেতে যেতে শয়তানি হাসল। আদিত্যকে পেতে হলে আগে এই পাগলিকে ধীরে ধীরে দূরে সরাতে হবে, আর এটাই তার প্রথম ধাপ। আদিত্য ওয়াশরুম থেকে বের হয়ে দেখল নূর তার পুতুল নিয়ে বেরিয়ে যাচ্ছে। তা দেখে আদিত্য ভ্রু কুঁচকে বলল, অ্যাঞ্জেল, এই সময় কোথায় যাচ্ছ তুমি? ঘুমোবে না? নূর আদিত্যর দিকে ঘুরে বলল, ঘুমুতেই তো যাচ্ছি। মানে? মানে আমি আজ ঝুমুর সাথে ঘুমোব, ও আমার সাথে শুতে চাচ্ছে। আদিত্য বেচারার মুখে কালো ছায়া নেমে এলো। নূরকে ছাড়া থাকতে হবে ভাবতেই অসহায় লাগছে তার। অ্যাঞ্জেলটাকে বুকে নিয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে যে তার। নূরকে ছাড়া ঘুমাবে কিভাবে সে? আদিত্য এগিয়ে নূরের মুখটা ধরে মলিন মুখে বলল, তুমিও তাই চাও? তুমি খুশি হবে তোমার বোনের সাথে শুলে? নূর ঘাড় কাত করে বলল, হ্যাঁ, হব তো। গ্রামে আমি ওদের কাছে শুতে চাইতাম কিন্তু ওরা নিত না, আজ নিতে চাইছে। আমার ভালো লাগছে, আমি যাই। আদিত্য মলিন হেসে নূরের কপালে চুমু খেয়ে বলল, ঠিক আছে, যাও। আমার অ্যাঞ্জেলের খুশির চেয়ে জরুরি কিছুই না, তোমার খুশিই সর্বোপরি। নূর চলে গেল। আদিত্য দীর্ঘশ্বাস ছেড়ে বসে রইল বিছানায়। আজ তো আর তার ঘুমানো হবে না। তার ঘুমের প্রশান্তিটাই যে আজ নেই। তবে নূরের খুশির জন্য আদিত্য এটুকু অনায়াসে সইতে পারে। সে তো শুধু নূরের খুশিটাই চায়। নূর আর ঝুমুর শুয়ে আছে। যদিও ঝুমুর মনে মনে ভীষণ অস্বস্তি ফিল করছে নূরের কাছে শুয়ে, কিন্তু কি করার? কিছু পেতে হলে কিছু সহ্যও করতে হয়। তার প্ল্যান সঠিকভাবে চলছে এটা ভেবেই তার মনে মনে পৈশাচিক আনন্দ হচ্ছে। একসময় একেবারে দূরে সরিয়ে ফেলবে সে এই পাগলিকে। তারপর শুধু সে রাজ করবে আদিত্য আর তার রাজত্বের উপর। এটা ভেবেই খুশি হচ্ছে সে। নূরও প্রথম প্রথম বোনের কাছে শুয়ে ভালোই লাগছে। সে অনেক কথার ফুলঝুরিও সাজাচ্ছে। তার এখানকার জীবনের কথা শোনাচ্ছে ঝুমুরকে। কিন্তু অবুঝ নূর জানেই তার স্বার্থপর বোনটা কানে ইয়ারফোন গুজে আছে। কারণ সে নূরের অযথা প্যাচাল শুনতে চায় না, তাই ইয়ারফোন কানে গুজে আছে। একসময় ঘুমিয়ে গেল ঝুমুর। কিন্তু নূরের কেন যেন ঘুম ধরছে না। প্রথম প্রথম বোনের কাছে থাকার খুশি থাকলেও এখন কেমন খালি খালি লাগছে তার। রাত বাড়ার সাথে ধীরে ধীরে মনটা কেমন অস্থির অস্থির লাগছে। এপাশ ওপাশ বারবার কাতচিত হচ্ছে তবুও কেমন স্বস্তি পাচ্ছে না। কিছু একটার অনুপস্থিতি বিচলিত করছে তাকে।
কিন্তু অবুঝ নূর তা বুঝতে সক্ষম হচ্ছে না। পাশে ঝুমুর ঘুমিয়ে গেছে, কিন্তু নূরের কিছুই ভালো লাগছে না। রাত যত বাড়ছে ততই খারাপ লাগা বেশি হচ্ছে, যেন কেমন কান্না পাচ্ছে। হঠাৎ যেন হিরোর কথা মনে পড়ছে তার কাছে যেতে ইচ্ছে করছে। হিরোর বুকের মাঝে যেতে মন চাইছে তার খুব করে। হিরোর কথা মনে পড়ে আরো কান্না পাচ্ছে তার। ঠোঁট উল্টিয়ে কাদো কাদো মুখ করে উঠে বসল সে। নূর আর থাকতে পারল না। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে গেল সে। হেঁটে এলো নিজের রুমে। দরজা খুলে ভেতরে ঢুকে দেখল আদিত্য কাত হয়ে বুকের উপর হাত ভাঁজ করে ঘুমিয়ে আছে। নূর এগিয়ে গিয়ে সোজা বিছানায় উঠে আদিত্যর সামনে শুয়ে পড়ল। আদিত্যর ভাঁজ করা হাত খুলে বুকে নিজের জায়গা করে নিল। দুই হাতে আদিত্যর টি শার্ট খামচে ধরে বুকের মাঝে সামিল হয়ে গেল সে। হ্যাঁ, এখন ভালো লাগছে তার। এই তো কত শান্তি লাগছে এখন। আর খারাপ লাগছে না, সব ঠিক আছে এখন। মুখে হাসি ফুটিয়ে চোখ বুজে নিল নূর। এই পর্যায়ে আদিত্য ঠোঁটে হাসি বিস্তৃত হল। সে তো জেগেই ছিল। অ্যাঞ্জেলটাকে ছাড়া ঘুম কোথায় আসছিল আজ তার। কিন্তু নূরকে আসতে দেখেই চোখ বুজে ফেলে সে। দেখতে চাই নূর কি করে। নূর যখন এভাবে বুকের মাঝে এলো তখন আদিত্য বুঝতে পারল ওর অ্যাঞ্জেলটাও ওকে ছাড়া থাকতে পারেনি। তাই তো চলে এসেছে তার কাছে। আদিত্য প্রাপ্তিময় হেসে প্রাণভোমরাটাকে বুকের মাঝে আরো নিবিড়ভাবে জড়িয়ে নিল। এতক্ষণ বুকটা খা খা করছিল তার। এখন শুধুই প্রশান্তি। এই সুখপাখিকে ছাড়া তার আর এক মুহূর্তও চলে না। আদিত্য নূরের মাথার উপর চুমু খেয়ে সেও শান্তিতে চোখ বুজল। সকালে ঘুম থেকে চোখ মেলে তাকাতেই থতমত খেয়ে গেল আদিত্য। নূর ওর পেটের উপর উঠে বসে আছে। মাথার উপর চাদর টেনে আদিত্যকে সহ পুরো ঢাকা। তার ভেতর নূর হাতে টর্চ জ্বালিয়ে নিজের মুখের দিকে আলো ধরে আছে। চোখ খুলে এমন কিছু দেখে কিছুটা তোবদা খেয়ে গেল আদিত্য। সাদা চাদরের নিচে এভাবে আলো ধরে থাকায় কেমন ভূতের মতো লাগছিল প্রথম। আদিত্যর চোখ খুলে তাকানো দেখে নূর গলার স্বর মোটা ভারী করে ভয় দেখানোর ভঙ্গিতে বলল, মু হা হাহালুম, ভালুম হাউ মাউ খাও, মানুষের গন্ধ পাও। আমি বটগাছের পেতনি। তোর ঘাড় মোটকে খাবো আমি। আদিত্য কপাল কুঁচকে কতক্ষণ তাকিয়ে রইল। তারপর শরীর কাঁপিয়ে হেসে উঠল সে। সকাল সকাল তার পাগলির কাণ্ড দেখে ভীষণ রকম হাসি পেল তার। আদিত্যকে হাসতে দেখে নূর টর্চ নামিয়ে চাদর সরিয়ে ফেলল। মুখ বেজার করে বলল, আরে হাসছ কেন? জানো এমন করলে পল্টু, বিল্টুরা ভয় কাঁপত। আর তুমি হাসছ? ভয় পাও? আদিত্যের হাসির মাত্রা যেন বাড়ল, তা দেখে রাগ হল নূরের। সে মুখ গোমরা করে বিছানা থেকে নেমে গিয়ে সোফায় গাল ফুলিয়ে অভিমান করে বসে রইল। আদিত্য বুঝল তার পরীটা অভিমান করেছে। তাই হাসি থামিয়ে উঠে গিয়ে নূরের পাশে বসে বলল, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। তুমি আবার করো, এবার ভয় পাবো আমি। নূর তাও গাল ফুলিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। আদিত্য বলল, আচ্ছা আমি আবার ঘুমিয়ে পড়ছি। তারপর ভয় দেখিও কেমন। আদিত্য গিয়ে বিছানায় আবার চিত হয়ে শুয়ে চোখ বুজে রইল। এক চোখ হালকা খুলে দেখল নূর আসছে। নূর এসে আবারও আদিত্যর পেটের উপর আগের মতো বসল। তারপর মাথার উপর চাদর টেনে আগের মতো টর্চ জ্বালাল।
আদিত্য চোখ মেলে তাকাতেই আবারও ভয় দেখালো। আদিত্য অনেক কষ্টে নিজের হাসি আটকে রেখে ভয় পাওয়ার মতো করে বলল, না না, আমাকে খাবেন না পেত্নিজি। প্লিজ ছেড়ে দিন আমাকে। আমাকে ছাড়া আমার অ্যাঞ্জেলের কি হবে? ছেড়ে দিন আমাকে। আমার অনেক ভয় করছে। নূর ভারী গলায় বলল, ঠিক আছে যাও। তোমার অ্যাঞ্জেলের জন্য ছেড়ে দিলাম আজ। না হলে তোমার ঘাড় মটকানো পাক্কা ছিল। আদিত্য মুখ টিপে হেসে বলল, তাই বলেই নূরকে কাতুকুতু দেওয়া শুরু করে দিল আদিত্য। আর নূর ছটফট করতে করতে খিলখিল করে হাসতে লাগল। হাসতে হাসতে একসময় শুয়ে পড়ল বিছানায়। আদিত্য টর্চ জ্বালিয়ে নূরের চোখের দিকে ধরছে আর নূর মুখের সামনে হাত রেখে বাঁচার চেষ্টা করছে। দুজন দুষ্টুমিতে মেতে হাসির আলোড়ন সৃষ্টি করছে। আর তাদের এই হাসির শব্দ কাটার মতো বিঁধছে ঝুমুরের কানে। দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পাচ্ছে সে তাদের হাসির আওয়াজ। এমনিতেই সকালে যখন বুঝতে পারল তার প্ল্যান ফ্লপ হয়ে গেছে তখন মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। তার উপর এদের হাসি যেন ঘিতে আগুনের কাজ করছে। তবে ব্যাপার না, একবার ফেল হয়েছে তো কি হয়েছে? ঝুমুর এত সহজে হার মানবে না। সে জানে কি করতে হবে। খুব আহ্লাদ করা হচ্ছে না পাগলির সাথে। দেখি কতদিন এই আহ্লাদ করতে পারে। কারণ পাগলির সব খবর ওর জানা আছে। কিভাবে কি করতে হবে তাও জানে সে। এখন দেখবে আসল পাগলি কাকে বলে। তখন দেখা যাবে কত ভালোবাসা বাঁচে। মনে মনে এসব ভেবে শয়তানি হাসল ঝুমুর। একটু পর নূরকে নিয়ে নিচে আসতেই দেখল সার্ভেন্টরা দরজার সামনে ফুল দিয়ে সাজাচ্ছে। বিহানের বউয়ের স্বাগতমের উদ্দেশ্যে। আদিত্যই বলে দিয়েছিল সবাইকে। নূর উৎসুক হয়ে এগিয়ে গেল সাজ দেখতে। তবে আদিত্যর ভ্রু কুঁচকে আসল আবিরকে দেখে, যে এ মুহূর্তে সোফায় বসে বসে ন্যাকা কান্না করে যাচ্ছে। টিস্যু দিয়ে নাক মুছে মুছে সামনে টিস্যুর পাহাড় গড়ে ফেলেছে। আদিত্য নাক সিটকে বলল, কি করছিস এসব? এটা আবার কোনো নাটক তোর? আবির নাক মুছতে মুছতে নেকা কান্নার সুরে বলল, নাটক না রে বন্ধু, নাটক না। এটা হলো বন্ধু হারানোর শোক। আজ আমার আরও একটা বন্ধু তরতাজা প্রাণ অকালে শহীদ হতে চলেছে। তো কাঁদব না আমি? শোকে কলিজায় আমাশয় হয়ে যাচ্ছে আমার। জানিস সকাল থেকে 10 বার বাথরুমে গেছি শোক প্রকাশ করতে। আমার দুইটা বন্ধুই শহীদ হয়ে গেল। একজন তো বিয়া কইরা ময়নার বাপও হয়ে গেল। আরেকটা না জানি কার বাপ হইব। সব নওজোয়ান এমন শহীদ বনে যেতে লাগলে দেশের কি হবে আমার হলো সেই চিন্তা। এত চিন্তা করতে গিয়ে আমার মগজে ট্রাফিক জ্যাম বেঁধে গেছে জানিস। আদিত্য বিরক্তির সুরে বলল, তুই কি ফেড আপ হোস না? এত ড্রামা কিভাবে করতে পারিস? নর্মাল ব্যক্তির পক্ষে সম্ভব না এত ড্রামা করা। টপ লেভেলের ড্রামাবাজ। আবির এই পর্যায়ে গর্বিত ভঙ্গিতে বলল, থ্যাঙ্কস ইয়ার, তোর কমপ্লিমেন্টের জন্য। আসলে এই পর্যায়ে আসা এত সহজ ছিল না। এমন সফলতা পেতে অনেক মেহনত করতে হয়েছে আমাকে। দিনের পর দিন খেয়ে না খেয়ে অক্লান্ত পরিশ্রম করে মাথার ঘাম টিস্যুতে মুছে আজ এই সফলতা অর্জন করতে সক্ষম হয়েছি আমি।
এত বড় সফলতা পেয়েও দেখ, এক ফোঁটা অহংকার করিনি আমি। একেবারে উকুনের ডিম সমানও অহংকার নেই আমার। ভাবতে পারিস কত মহান আমি। সে আর বলতে। মন চায় তোর মতো মহৎপ্রাণ ব্যক্তিকে গাধার পিঠে বেঁধে এলিয়েনদের গ্রহে পার্সেল করে দেই। সাথে নোরা ফাতেহিকেও দিয়ে দিস। তাহলে শীত লাগবে না। ওর কাছে আছে মিউজিক্যাল নোট হাই গারমি। আদিত্য মাথা নেড়ে হাসল। এটা আর শুধরাবে না। ওদের কথার মাঝেই বিহানকে দরজার সামনে আসতে দেখা গেল। আবির তাকে দেখেই তার দিকে এগিয়ে যেতে যেতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, আরে আরে আয়শা পড়ছে আমগো দুলহে রাজা। সাথে নিয়ে আমগো নতুন ভাবি। আচ্ছা শোন, ভাবিকে একটু ধীরে সুস্থে আমার দিকে তাকাতে বলিস বুঝলি। আমার মতো এমন ভয়ঙ্কর সৌন্দর্যের অধিকারী, আগুনের গোলার মতো হ্যান্ডসাম দেবর হঠাৎ করে দেখলে জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তাই ভাগে ভাগে তাকাতে বলিস। আবির মজা করলেও বিহানের মুখব কেমন বিষণ্ণ দেখা যাচ্ছে। আদিত্য বিষয়টা খেয়াল করল। আর বিহানকে একাই দেখা যাচ্ছে। বিয়ে করে তো বউর সাথে আনার কথা। আদিত্য একটু চিন্তিত স্বরে জিজ্ঞেস করল বিহান, তুই একা কেন? হিয়াকে সাথে আনিসনি? নাকি আপাতত একসাথে থাকার কথা ডিসাইড করিসনি? আবির মাঝখান থেকে বলে উঠল, একসাথে থাকবে না মানে? কস কি মামা? বিয়া কইরা বাসর ছাড়া থাকব? এটা তো তেমন কথা হয়ে গেল, বিরিয়ানি থাকা সত্ত্বেও ক্ষুধার্ত থাকা। আদিত্য হালকা ধমকের সুরে বলল, তুই একটু চুপ করবি? বিহান, হয়েছে কি বলতো? বিহান এবারে ব্যথিত চোখে তাকালো আদিত্যর দিকে। আস্তে করে বলল, ও আছেনি আদি। আমি কাজী অফিসের সামনে বইছা অপেক্ষা করতাছিলাম, কিন্তু ও আইল না। একসময় কাজী অফিসও বন্ধ হইয়া গেল, মাগার ও আইল না। আদিত্য, আবির দুজনের খুব খারাপ লাগল বিহানের জন্য। আবির ক্ষিপ্ত সুরে বলল, আসে নাই মানে কি? আসবে না কেন? আমার বন্ধুকে ফাঁকি দেওয়া। এই আদি, চল উঠিয়ে নিয়ে আসি। বিয়ে তো আজ হয়েই ছাড়বে। বিহান বলল, না এমন কিছুই করবি না তুই। আদিত্য নরম সুরে বলল, কিন্তু হয়েছেটা কি? কোনো সমস্যা হয়েছে? জানি না, হয়তো এই ছন্নছাড়ার লগে ছাদি করবার চায় না। তাই আহে নাই। আমি কথা বলে দেখব হিয়ার সাথে। না, দরকার নাইকা। আর তোরা চিন্তা করিস না, আমি ঠিক আছি। বলেই ভেতরে চলে গেল বিহান। বন্ধুর জন্য আদিত্য, আবির দুজনেরই খারাপ লাগছে। এতিম ছেলেটা এই প্রথম নিজের জন্য কিছু আশা করেছিল, তাও এমন হয়ে গেল। বিকালের দিকে ঝুমুর তার প্ল্যান শুরু করে দিল। আদিত্য এই সময় অফিসে। তাই এটাই মুখ্য সুযোগ। নূর ওর রুমে বসে খেলছিল তখন। ঝুমুর চুপিসারে গিয়ে প্রথমে জানালা দরজার বন্ধ করে সব পর্দাগুলো টেনে দিল। তারপর অগোচরে চুপ করে লাইটাটা বন্ধ করে দিল। রুম তৎক্ষণাৎ অন্ধকারে ছেয়ে গেল। নূর তা দেখে একটু ঘাবড়ে গেল। জোরে জোরে জমিলাকে ডাকতে লাগল। আবছা আলোয় দরজার কাছে গিয়ে দরজা খুলতে চাইলে দরজাও বন্ধ পেল। তাতে যেন ভীতি বাড়ল নূরের।
তার আতঙ্ক আরো উচ্চ পর্যায়ে নিতে ঝুমুর তার পরবর্তী ধাপে গেল। মোবাইলের ব্লুটুথের সাহায্যে ছোট স্পিকারে সাউন্ড চালু করল। তাতে অনেকগুলো বাচ্চাদের কণ্ঠ একসাথে শোনা যাচ্ছে। যেখানে সবাই একসাথে জোরে জোরে বলছে, নূর হলো পাগলি, নূর হলো পাগলি, এই পাগলি, এই পাগলি। এই সাউন্ড গুলো সারা ঘর জুড়ে ধ্বনিত হচ্ছে, যা শুনে নূর ভীত, শঙ্কিত হয়ে যাচ্ছে। বাইরে যাওয়ার জন্য দরজা চাপড়াচ্ছে আর আহাজারি করছে। কিন্তু দরজা খুলছে না। এদিকে এসব আওয়াজে নূরের মানসিক অবস্থা বেগতিক হচ্ছে। এসব সইতে পারছে না সে। দুই কান চেপে ধরে নিচে বসে অস্বাভাবিক কণ্ঠে শুধু বলছে, না না, আমি পাগলি না, চুপ করো তোমরা। তার অবস্থা দেখে ঝুমুর বাঁকা হাসল। গ্রামে নূরকে বাচ্চারা এসব বলে অনেক খ্যাপাত। তখন নূর হাইপার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। এরপর ওকে আর ঠিক করা অনেক কঠিন হয়ে যেত। আজও সেটাই করার উদ্দেশ্যে ঝুমুর এসব করছে। নূরকে আউট কন্ট্রোল করতে চাচ্ছে যাতে নূরের পাগলামিতে অতিষ্ঠ হয়ে যায় আদিত্যরা। আর তার প্ল্যানের প্রথম ধাপ সফলও হয়ে গেল। নূর ধীরে ধীরে ভীষণ হাইপার হয়ে গেল। জোরে জোরে চিল্লাচ্ছে আর হাত পা দাপাচ্ছে। ঝুমুর বুঝতে পারল নূর পুরোপুরি বেগতিক হয়ে গেছে। আর বুঝতে পেরেই সে চুপিসারে দরজা খুলে বেরিয়ে গেল। আর পেছনে রেখে গেল আউট অফ কন্ট্রোল, মানসিকভাবে মুমূর্ষু নূরকে, যে এখন পুরোপুরি উন্মাদের চিল্লাচ্ছে আর হাত পা দাপাদাপি করছে। নূরের চিল্লাচিল্লি শুনে জমিলা সহ সব সার্ভেন্টগুলো দৌড়ে এলো। রুমে এসে প্রথমে লাইট জ্বালাল। কিন্তু নূরের অবস্থা দেখে ঘাবড়ে গেল তারা। নূর শুধু জোরে জোরে চিল্লিয়ে যাচ্ছে। জমিলা তার কাছে গিয়ে তাকে ধরতে নিলেই সে ধাক্কা দিয়ে সরিয়ে দিল জমিলাকে। তারপর উঠে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লাতে চিল্লাতে ঘরের সব জিনিসপত্র উঠিয়ে উঠিয়ে সবার দিকে ছুঁড়ে মারতে লাগল আর ভাঙতে লাগল। কিছু জিনিস গিয়ে সার্ভেন্টদের গায়ে লেগে কিছুটা আঘাতও পেল। তাই ভয় আর কেউ এগুতে পারল না তার কাছে। সবাই ভীষণ ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। সুযোগ বুঝে ঝুমুরও ওদের সামনে এসে নূরের প্রতি উদ্বেগ প্রকাশ করার নাটক করতে লাগল। এভাবে নূরের অবস্থা আরও বেগতিক হতে লাগল। সে রুম থেকে বেরিয়ে এসে লিভিং রুমেও সব ভাঙচুর করতে লাগল। আর যে সামনে আসছে তার প্রতি আক্রমণাত্মক হচ্ছে। তাই ভয় কেউ যাচ্ছেও না তার সামনে। ঘণ্টাখানিক এমন চলার এক পর্যায়ে আদিত্য অফিস থেকে ফিরল। ঘরের দরজায় পা রাখতেই আটকে উঠল সে। নূরকে এমন বিক্ষিপ্ত রূপে দেখে পৃথিবী থমকে গেল তার। ভয় হৃৎপিণ্ড মুচড়ে উঠল তার। এ কি হয়ে গেছে তার অ্যাঞ্জেলটার? তার মাছুম পরিটা এমন কিভাবে হয়ে গেল? ভয়ার্ত, আতঙ্কিত নজর শুধু তার অ্যাঞ্জেলটার মুখটা দেখে জর্জরিত হয়ে যাচ্ছে। নূরের মুখমণ্ডল কেমন লাল আর অস্বাভাবিক হয়ে আছে। ডাইনিং টেবিলের সব জিনিসপত্র ছুঁড়ে ভাঙছে আর চিল্লাচ্ছে সে। ফ্লোরে কাচের টুকরোগুলো ছড়িয়ে আছে। আদিত্য তার প্রাণভোমরাটার চিন্তায় উত্তেজিত হয়ে ভয়ার্ত কণ্ঠে চিল্লিয়ে বলল, নূর! বলেই দৌড়ে নূরের কাছে যেতে চাইল আদিত্য। তবে আদিত্যকে কাছে আসতে দেখেই নূর তার দিকে সব জিনিসপত্র ছুঁড়ে মারতে লাগলো আর চিল্লাতে লাগলো। আদিত্য তবুও তার কাছে যাওয়ার চেষ্টা করে আদুরে সুরে বলতে লাগল, নূর, মাই অ্যাঞ্জেল সোনা পাখি,
কি হয়েছে কলিজাটা? আমাকে বলো। দেখ তোমার হিরো এসেছে। হিরোকে বলো কি হয়েছে। শরীর খারাপ লাগছে। বলতে বলতে নূরের কাছে এসে নূরকে ধরতে নিলেই নূর দুই হাতে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আদিত্যকে। তারপর টেবিলের উপর থেকে গ্লাস উঠিয়ে আদিত্যর দিকে ছুঁড়ে মারল, যা আদিত্যর বাহুতে লেগে কেটে গেল। তবে আদিত্যর বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তাতে। তার তো যত চিন্তা শুধু নূরকে নিয়ে। নূরের এমন অবস্থা সইতে পারছে না সে। বুকের মাঝে হাজারখানা বিষাক্ত তীরে রক্ত হচ্ছে যেন। ট্রিটমেন্ট শুরু হওয়ার পর থেকে নূরের কোনো এটা কার আসেনি। তাহলে আজ কি হয়ে গেল পাখিটার? আদিত্য আবারও নূরের দিকে এগিয়ে যেতে যেতে করুণ মায়াবী সুরে বলল, আমার ময়না পাখি, শান্ত হও প্লিজ। আমাকে বলো কেমন লাগছে তোমার। নূর হুঁশ শূন্য উন্মাদ। সে আবারও টেবিলের উপরের সিরামিকের প্লেট বাটি উঠিয়ে আদিত্যর দিকে ছুঁড়ে মারল। সেসব আদিত্যর গায়ে লেগে জায়গায় কেটে রক্ত বের হচ্ছে। তবুও আদিত্য সেসব মালুম না নূরকে সামলানোর প্রয়াস করছে। নূরের আশেপাশের কাচের টুকরো তার পায়ে গেঁথে যাওয়া থেকে বাঁচানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর বিহানও এসে উপস্থিত হল সেখানে। এসব দেখে সেও ঘাবড়ে গেল। দৌড়ে গিয়ে আদিত্যকে ধরে সরিয়ে নিয়ে আসতে চাইল, কিন্তু আদিত্য যাবে না। সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, বিহান ছাড়। আমার অ্যাঞ্জেল, দেখো কেমন করছে। আমার অ্যাঞ্জেলকে দেখতে দে, ওর কিছু হয়ে যাবে। বিহান আদিত্যকে আটকে রাখার চেষ্টা করে বলল, আদি শান্ত হ, এখন ভাবির মাথা ঠিক নাই। এখন সামনে গেলে তোরে কিছু কইরা বছব। আমি ডক্টরকে খবর দিতাছি। হেই আইছা দেখব। করলে করবে। তুই ছাড় আমাকে। ওর কিছু হয়ে গেলে আমি কি করব তখন? আদিত্য জোর খাটিয়ে বিহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আবারও ছুটে গেল নূরের কাছে। এবার নূরকে ধরে সে শক্ত করে জাপটে ধরল বুকের মাঝে। নূর ক্ষিপ্ত হয়ে হাত পা মারছে আর গঙ্গাচ্ছে। আদিত্য সর্বশক্তি দিয়ে চেপে ধরে রাখল বুকের মাঝে। নূরকে শান্ত করার উদ্দেশ্যে বলল, হুশ হুশ হুশ, কিছু হয়নি, কিছু হয়নি। সব ঠিক হয়ে যাবে সোনা পাখি। এই আমি আছি না। নূর কিছুতেই নরম হচ্ছে না। এক পর্যায়ে সে আদিত্যর বুকে সেদিনের মতো কামড়ে ধরল সজোরে। আদিত্য সয়ে গেল দাঁত চেপে। একসময় আবারও জ্ঞান হারিয়ে ফেলল নূর। আদিত্যর হৃৎস্পন্দন থেমে গেল যেন। নূরকে কোলে নিয়ে দ্রুত রুমে নিয়ে গেল সে। বিহান ততক্ষণে ডক্টরকে ফোন করে দিয়েছে আসতে। দূর থেকে এসব দেখে শয়তানি হাসল ঝুমুর। মাত্র তো শুরু হল। দেখি কতদিন এই পাগলির পাগলামি সহ্য করতে পারেন। একদিন অতিষ্ঠ হয়ে নিজেই এই পাগলিকে ছুঁড়ে ফেলে দিবেন নিজের জীবন থেকে। তখন এসব কিছু হবে শুধু আমার। অচেতন নূর বিছানায় শুয়ে আছে। পাশেই তার হাত মুঠোয় জড়িয়ে নিয়ে বসে আছে বিমর্ষ আদিত্য। ডক্টর মাত্রই দেখে গেছে নূরকে। বলেছে হয়তো কোনো বিষয় নিয়ে ভয় পেয়ে নূর এমন হাইপার হয়ে গেছে। ইনজেকশন দিয়ে গেছে। বলেছে জ্ঞান ফিরলে ঠিক হয়ে যাবে। আদিত্য তখন থেকে ওভাবেই নূরের হাত ধরে ওর পাশে বসে। বিহান অনেক বলে কয় ডক্টরকে দিয়ে আদিত্যর গায়ের ক্ষতগুলোতেও ব্যান্ডেজ করিয়ে দিয়েছে। কিন্তু নিজের জন্য মোটেও কোনো উদ্বেগ নেই আদিত্যর। তার তো সকল উদ্বিগ্নতা কেবল তার অ্যাঞ্জেলকে নিয়ে।
এই অচেতন নূর বেজানের মতো পড়ে আছে। এমন নূরকে দেখতে পারা আদিত্যর জন্য সবচেয়ে কষ্টকর অনুভূতি। তার হাস্যজল প্রাণবন্ত মাছুম পরিটাকে এভাবে দেখতে পারা যেন হাজারবার রিকাঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক তার জন্য। লাল হয়ে ওঠা ব্যথিত চোখে তাকিয়ে আছে নূরের ফ্যাকাশে মুখপানে। হাতের মুঠোয় ধরে রাখা নূরের হাতটাতে চুমু খেল আদিত্য। নূরের মাথায় হাত বুলিয়ে করুণ অপরাধী সুরে বলল, আম সরি সোনা। আম রিয়েলি সরি। আমি খেয়াল রাখতে পারিনি আমার অ্যাঞ্জেলের। তোমার হিরোটা একদম ভালো না, প্লিজ চোখ খোল। আই প্রমিজ আর কখনো এমন হবে না। আমি আমার অ্যাঞ্জেলকে আর কখনো একা ছাড়ব না। প্লিজ জান, চোখ খুলে তাকাও। তোমাকে এভাবে দেখতে পারছি না আমি। বলতে বলতে নূরের কপালের সাথে কপাল ঠেকিয়ে রইল আদিত্য। কিছুক্ষণ পর নূর ধীরে ধীরে চোখ মেলে তাকালো। চোখ মেলে তাকাতেই আদিত্যকে মুখের দেখে ফুরবল স্বরে ডাকল তাকে, হিরো। চকিত নজরে তড়িৎ গতিতে তাকালো নূরের পানে আদিত্য। নূরের জ্ঞান ফেরা দেখে যেন দেহে প্রাণ ফিরে এলো তার। ঠোঁটে ফুটল অমূল্য রত্ন খুঁজে পাবার মতো হাসি। আদিত্য দুই হাতে নূরের মাথা মুখে হাত বোলাতে বোলাতে বলল, আমার অ্যাঞ্জেল চোখ খুলে তাকিয়েছে। তুমি ঠিক আছো অ্যাঞ্জেল? কেমন লাগছে এখন? কোনো কিছু হচ্ছে আর? নূর চোখ পিটপিট করে তাকিয়ে বলল, হ্যাঁ হচ্ছে তো। আদিত্য উত্তেজিত হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হচ্ছে বলো আমাকে। ওই পায়ের কাছে শুধু চুলকাচ্ছে। আদিত্যর চিন্তায় অস্থির মুখটা তৎক্ষণাৎ স্থির হয়ে গেল ভ্যাবাচেকা খেয়ে। চিন্তার মাঝেও নূরের মাছুম কথায় হেসে দিল আদিত্য। তারপর দুষ্টু সুরে বলল, আচ্ছা তাই, পা চুলকাচ্ছে। বলেই আদিত্য নূরের পায়ের তালুতে হাত দিয়ে সুরসুরি দিতে লাগল। আর নূর হেসে কুটিকুটি হয়ে বিছানায় মোচড়ামুচড়ি করতে লাগল। বাইরে থেকে এসব কিছু লুকিয়ে দেখল ঝুমুর। দেখে রাগ হল ভীষণ পরিমাণ। এত কিছুর পরেও এদের হাসাহাসি সহ্য হচ্ছে না তার। এই আদিত্য কি দিয়ে তৈরি? এত কিছু হয়ে গেল তাও বিরক্ত হয় না। তবে আমিও ছাড়ার পাত্রী না। দেখি কতক্ষণ সহ্য করতে পারে এসব। এবার আমি এমন কিছু করব যা সে কল্পনাও করেনি। এবার রাগ হতে বাধ্য হবে আদিত্য। মনে মনে এসব ভাবতে ভাবতে সরে গেল ঝুমুর। খাড়ান। থমকে গেল হিয়ার চলতি কদম। গার্মেন্টস থেকে ফিরছিল সে। হঠাৎই বিহানের ডাকে বুক কেঁপে উঠল সহসাই। ক্ষণিকের জন্য দাঁড়িয়ে গেলেও পরপরই আবারও দ্রুত কদম বাড়াল সে। তবে বেশি দূর অগ্রসর হতে পারল না। সামনে এসে দাঁড়ালো বিহান। হিয়া একটুর জন্য ধাক্কা খেতে খেতে বাঁচল তার সাথে। হিয়া বিহানের পাশ কাটিয়ে আবারও চলে যাওয়ার প্রচেষ্টা করল। এ পর্যায়ে বিহান হাত ধরে ফেলল তার। গম্ভীর স্বরে বলল, পালাইতাছেন যেমতে কাল পালাইছিলেন। হিয়া বিহানের দিকে না তাকিয়েই চাপা স্বরে বলল, ছাড়ুন, আমরা রাস্তায়। লোকজন দেখবে। বিহানের যেন রাগ হল খুব করে।
সে হিয়ার হাত টেনে ওকে নিয়ে রাস্তার পাশে এক দোকানের আড়ালে নিয়ে এলো। হিয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, পেরে উঠছে না। বিহান হিয়ার হ্যাচকা টানে নিজের সামনাসামনি এনে দাঁড় করিয়ে বলল, এখন কন, কেউ দেখতাছে না। কন কাল আহেন নাই কেলা? আমি তো আমার কথা রাখছিলাম। ছাদিকরণের লাইগা খুঁচি খুঁচি আইছা বইছা রইছিলাম। আপনি কেন আইলেন না? কেন করলেন আমার লগে এমন? হিয়া ভীরু নজরে এদিক ওদিক তাকিয়ে বলল, আমার ইচ্ছে হয়নি তাই আসিনি। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই আমি। বিহান এবার হিয়ার দুই বাহু শক্ত করে চেপে ধরে বলল, অবশ্যই বাধ্য। আপনি তো কইছিলেন ছাচ্ছ থাকলে বিয়া কইরা দেখান, আমি তো আপনার কথাই রাখছিলাম। তাইলে আইলেন না কেলা? এইডার জবাব আপনারে দিতেই হইব। জানেন, জীবনের প্রথম কত খুশি হয়েছিলাম আমি। ভাবতাছিলাম কত সহজেই মনের মানুষ পাইয়া গেলাম। আমি তো ভালোবাইছা ফালাইছি আপনারে। আপনার লগে অনাগত ভবিষ্যতের স্বপ্ন দেখতাছিলাম। কেন করলেন আমার লগে এমন? কি ছমছা হেইডা আপনারে কইতেই হইব। হিয়া চকিত নজরে তাকালো বিহানের পানে। কিঞ্চিত তাচ্ছিল্যের হাসি টেনে বলল, ভালোবাসা, এতই সহজ ভালোবাসা। জানেনই বাকি আমার সম্পর্কে আপনি? এখনো পর্যন্ত তো চেহারাই দেখলেন না। আর বিয়ে কোনো ছেলে খেলা? যখন খুশি তখন হুট করে বিয়ে করে ফেললাম। মজা চলছে কোনো? মজা তো আপনি করতাছেন আমার লগে। আপনার কথা মতোই ছাদি করবার চাইছিলাম। তাইলে আপনি আহেন নাই কেলা? কোনো কারণে আহেন হেইডা জাননের অধিকার আছে আমার। কারণ আমি বিয়ে করতে চাই না। জানেনই কি আমার সম্পর্কে আপনি? যখন আমার সত্যি জানবেন তখন এই বিয়ের ভূত পালাবে। জানেন আমার উপর কত দায়িত্ব আছে। বুড়ো মা বাবার ভরণপোষণের দায়িত্ব, বাবার অসুখের চিকিৎসা করানোর দায়িত্ব, তার হার্টের অপারেশন করানো লাগবে সেটার দায়িত্ব। এইসব দায়িত্ব থেকে হাত ঝেড়ে আমি বিয়ে করে সংসার করব। তাদের কে দেখবে তখন? আমি ছাড়া তাদের আর কেউ নেই। এই আমাকে ভালোবাসা, বিয়ের কথা বলছেন, সেটা তো শুধু আমাতেই সীমাবদ্ধ, তাই না? তারপর আমার মা বাবার কি হবে? কে দেখবে তাদের? আপনি কি নিতে পারবেন তাদের দায়িত্ব? আমার সাথে সাথে তাদের বোঝা বইতে পারবেন আপনি? জানি পারবেন না। এটাই স্বাভাবিক। তাই প্লিজ, আমাকে বিয়ে করার চিন্তা ঝেড়ে ফেলুন। আমি আমার মা বাবাকে একা ছাড়তে পারব না। বিহান এ পর্যায়ে হিয়ার হাত ছেড়ে দিল আলগোছে। তারপর হঠাৎ হাসা শুরু করল। আস্তে আস্তে হাসা শুরু করে, একসময় উচ্চস্বরে হাসতে লাগল সে। বিহানের এমন হাসা দেখে হিয়া ভ্রু কুঁচকে বলল, পাগল হয়ে গেলেন নাকি? এভাবে হাসছেন কেন? বিহান কোনোরকমে হাসা বন্ধ করে বলল, আচ্ছা একখান কথা কন্ত, ধরেন আপনি 3 দিন হলো না খাইয়া আছেন। এই মুহূর্তে একটা শুকনা রুটি শুধু চাওয়া আপনের। সেইখানে যদি কেউ রুটির সাথে বিরিয়ানি, মাংস সহ রাজভোজ আপনার সামনে দিয়া কয়, তোমাকে কি এসব খাবার দিতে পারি? তখন আপনার কেমন লাগব? আপনার কথাটাও ঠিক এমনই লাগতাছে আমার কাছে। মানে? বিহান দিয়ার চোখে চোখ রেখে বলল, হিয়া, আমি অনাথ।
শুধু অনাথ না, নামহীন, পরিচয়হীন এক পথশিশু। বুদ্ধি হতেই নিজেরে শুধু রাস্তায় পাইছি। আমার বন্ধু আদিত্য ছোটবেলায় আমারে ওর সাথে লইয়া আইছিল। তখন থাইকক্কা ওর সাথেই আছি। আমার আগে পরে কেউ নেই। মা বাবা আছে কিনা তাও জানি না। জীবনে মা বাবা পরিবার কি জিনিস তা পাই নাই। এই ছবির তৃষ্ণার্ত আমি। আমি তো শুধু আপনেরে পাওয়ার আশা করতাছিলাম, কিন্তু আপনি তো আমার জীবনের মা বাপের কমতিও পূরণ কইরা দিতাছেন। তাইলে আমি না করমু কোনো ছাছে। আরে এইডা তো আমার সৌভাগ্য হইব যদি আপনার উছিলায় এই অভাগাও একটু মা বাপের ছায়া পাইল। আর আপনি কিনা এই কারণে আহেন নাই কাল। আরে আমারে একবার কইয়া তো দেখতেন। হিয়া তাচ্ছিল্যের সুরে বলল, এসব বলা অনেক সহজ, করা অনেক কঠিন। এখন বলছেন ঠিকই, কিন্তু সময়ের সাথে এসব কথা ফিকে হয়ে যাবে। আর মা বাবা হবে আপনার কাছে বোঝা, যা আমি কিছুতেই সহ্য করতে পারব না। বিহান মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করলে আপনি বিশ্বাস করবেন তা জানি না, তয় আমারে একখান সুযোগও তো দিতে পারেন নিজেরে প্রমাণ করার। নাকি আমার মতো নাম পরিচয়হীন কাউকে আপনি চান না? এমন কিছু না, আমার কাছে এসব ম্যাটার করে না। তাহলে আমারে একটা সুযোগও তো দিবারই পারেন। আপনি যেমতে চান হেমতেই করুম। হিয়া কিছু না বলে চলে যাওয়ার জন্য পা বাড়াল। বিহানের মুখে অন্ধকার নেমে এলো। ভাবল হিয়া তার কপালে নেই। হঠাৎ হিয়া দাঁড়িয়ে গিয়ে পিছে তাকিয়ে বলল, আমি মা বাবার সাথে কথা বলবো আপনার ব্যাপারে। বিহানের মুখে হাসি ফুটল তৎক্ষণাৎ। নিজেকে একটু সামলে নিয়ে হিয়ার কাছে এগিয়ে গিয়ে আমতা আমতা স্বরে বলল, আপনের নাম্বারটা? না মানে মা বাবায় কি কইল তা জানাইতে ফোন দিবেন কেমতে? আচ্ছা আমার নাম্বার নিয়া যান। এই নাম্বারে ফোন দিন। হিয়া নাম্বারটা নিয়ে আবারও যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। বিহানের অগোচরে হাসি ফুটল তার মুখেও। নূর তার রুমে বসে খেলনা দিয়ে খেলছিল। আদিত্য অফিসে এই সময়। তখনই ঝুমুর এসে বসল নূরের পাশে। প্রথমে তার সাথে খেলার ছলে একটু ভালো করে খাতের জমাল। তারপর কথায় কথায় বলল, আচ্ছা আপু তোমার হিরোটা তো সত্যিই একদম নায়কের মতো তাই না? নূর হাসি মুখে বলল, হ্যাঁ তা তো ঠিকই। আমার হিরো একদম নায়কদের মতো। তাহলে তো তোমাকেও নায়িকা হতে হবে আপু। না হলে হিরোর সাথে তোমাকে মানাবে না। আর হিরো তোমাকে তখন আর পছন্দ করবে না। ভালোবাসবে না। নূরের মুখে আধার ছেয়ে গেল। চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাই হিরো আমাকে পছন্দ করবে না? উহুম, একদম না। নূরের মুখটা কাদো কাদো হয়ে গেল। ঠোঁট উল্টে সে বলল, না না, হিরো পছন্দ না করলে নূরের অনেক কান্না পাবে। হিরোকে অপছন্দ করতে দিব না আমি। চিন্তা করো না, আমি আছি না। আমি তোমাকে শেখাবো কিভাবে হিরোর পছন্দ হতে পারো। নূর খুশি হয়ে বলল, সত্যি? তুই আমার সাহায্য করবি? হ্যাঁ করব তো, তুমি আমার বোন না? তোমাকে সাহায্য করব না তো কাকে করব? তবে একটা শর্ত আছে।
আমি যে তোমাকে এসব শিখিয়ে দিচ্ছি তুমি কিন্তু এসব কাউকে বলবে না। তাহলে কিন্তু সাহায্য কাজ করবে না। আচ্ছা, কাউকে বলবো না। ওয়াদা। ওয়াদা। শয়তানি হাসির রেখা ফুটল ঝুমুরের ঠোঁটে। অতঃপর সে বলল, শোনো, হিরোর সাথে মানানসই হতে হলে তোমাকে নায়িকার মতো করতে হবে। ঝুমুর নূরকে শিখিয়ে দিল তাকে কিভাবে কি করতে হবে। অবুঝ নূর তা খুব ভালো করেই মেনে নিল। সময় তখন রাতের বেলা। আদিত্য, আবির, বিহান লিভিং রুমের সোফায় বসে কথা বলছে। বিহান হিয়ার সাথে হওয়া তার কনভেনশনের ব্যাপারে জানালো ওদেরকে। তা শুনে ওদেরও ভালো লাগল। আবির মজার ছলে বলল, যা মামা। শেষমেশ সেই রাম ছাগলেরও কপালে মাইয়া জুটে গেল। আর এক আমি ধূপধাপ সিঙ্গেল হয়ে যাচ্ছি। মিঙ্গেল স্ট্যাটাস বেশিক্ষণ টিকেই না। পুরাই চায়না প্রোডাক্ট মার্কা জীবন হয়ে গেছে। এ জীবন রেখে লাভ কি? মন্দায় চায় বিরিয়ানি খেয়ে জীবন দিয়ে দেই। বিহান এক ভ্রু উঁচিয়ে বলল, বিরিয়ানি খাইয়া কেমতে জীবন যাইব হালা। আরে বিরিয়ানি খাওয়ার পর আমি জুস খাবে না তো? জুস খাইয়া মরবি? আরে না, তারপর তো আমি দই খামু। তো হালা মরবিডা কহন? এই এত কিছু খাচ্ছি, এগুলো পচাতেও তো হবে। এত জলদি মরলে খাবারগুলো আটকে থাকবে তাই না? এদের এসব আজগুবি কথায় আদিত্য বরাবরের মতোই স্মিথ হাসল। হঠাৎ ওদের কথার মাঝেই এক অনাকাঙ্ক্ষিত কিছু ঘটল, যার জন্য কেউই প্রস্তুত ছিল না ওরা। ওদের কথার মাঝেই ওখানে নূর এসে উপস্থিত হল। তবে নূরকে দেখেই যেন আদিত্যর মাথা ঘুরে উঠল। কারণ নূর এই মুহূর্তে ভীষণ অশালীন ধরনের পোশাক পরে আছে। হাতা কাটা গেঞ্জি যার দীর্ঘ এতই কম যে পেটের অংশ পুরেটাই দৃশ্যমান, আর সাথে শর্ট জিন্স যা হাঁটুর অনেক উপরে উঠে আছে। নূরের এমন অশালীন পোশাক দেখে আদিত্যর মাথায় তড়িৎ গতিতে আগুন ধরে গেল। অন্য পুরুষের সামনে তার বউ এমন খোলামেলা পোশাকে এসেছে তা ভাবতেই শরীরের প্রতিটা ইন্দ্রিয় বিস্ফোরিত হয়ে উঠছে তার। রাগে হিতাহিত বোধশক্তি হ্রাস পাচ্ছে তার। আদিত্য ঝট করে উঠে দাঁড়িয়ে নূরের বাহু ধরে নিয়ে যেতে যেতে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল, নূরর, কি পড়েছ এসব? চলো এখান থেকে। বলেই আদিত্য নূরকে ওখান থেকে দ্রুত সরিয়ে নিয়ে যেতে চাইল। কিন্তু নূর যাবে না। আদিত্যর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফেলল। এদিকে নূরের এমন আবতার দেখে আবির আর বিহানও চরম অস্বস্তিতে পড়ে গেল। না পারছে এখানে থাকতে আর না পারছে উঠে যেতে। শুধু চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে আছে। বাসায় মেল সার্ভেন্টরাও কাজ করছিল। তারাও নূরকে এভাবে দেখে আদিত্যর ভয়ে চোখ নামিয়ে দ্রুত সরে গেল। আদিত্য নূরকে নিয়ে যেতে চাচ্ছে কিন্তু নূর যাচ্ছে না কিছুতেই। উল্টো সে আরও বেশি অযাচিত কিছু করে বসল। নূর মিউজিক প্লেয়ারে একটা আইটেম সং চালু করে সেই গানের তালে নাচতে লাগল সবার সামনে। একে তো এমন পোশাক, তার উপর এমন অশালীন গানে এভাবে নাচতে দেখে আদিত্যের রাগ এবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ল। সে তীব্র রাগে নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। আদিত্য সব সহ্য করতে পারে কিন্তু এভাবে অন্য পুরুষের সামনে নিজের স্ত্রীর অযাচিত কাজ সহ্য করতে পারছে না সে। এতটাই রাগ হচ্ছে যে সে ভুলে গেছে নূরের মানসিক অবস্থার কথা। বারবার চেষ্টা করছে নূরকে নিয়ে যাওয়ার কিন্তু নূর যাচ্ছেই না।
উল্টো এসব করে যাচ্ছে। শেষমেশ রাগে অগ্নিশর্মা হয়ে আদিত্য নূরের গালে ঠাস করে চর বসিয়ে দিল। তৎক্ষণাৎ গালে হাত দিয়ে ভয় জড়সড় হয়ে দাঁড়িয়ে গেল নূর। চোখে জমল নোনা জল। সে তো হিরোর কাছে পছন্দসই হওয়ার জন্য এসব করছিল, যা ওকে ঝুমুর শিখিয়ে দিয়েছিল। তাহলে হিরো ওকে মারল কেন? তাহলে কি হিরোর ওকে পছন্দ হয়নি? এসব মনে করেই চোখের জলে টইটম্বুর হয়ে গেল নূরের। আদিত্য উচ্চস্বরে ডাকল জমিলাকে। দৌড়ে এলো জমিলা। আদিত্য তাকে বলল নূরকে নিয়ে গিয়ে ওর পোশাক ঠিক করে দিতে। জমিলা নিয়ে গেল নূরকে। আদিত্য এখনো কাঁপছে রাগে। রাগে পাশের কাচের ফুলদানিটা তুলে সজোরে আছাড় মেরে দিল। সামনেরটি টেবিলটাতেও লাথি মেরে দিল। আবির, বিহান তৎক্ষণাৎ এগিয়ে এসে ধরল তাকে। বিহান বলল, আদি শান্ত হ, তুই তো জানোছি ভাবির মানসিক অবস্থা কেমন। সে কি ভালোমন্দ বুঝে? আবিরও বলল, হ্যারে আদি, না হয় অবুঝের মতো এসব করেছে, তাই বলে মারবি তুই? তখনই হুঁশ এলো আদিত্যের। সে কিভাবে ভুলে গেল তার অ্যাঞ্জেলটা স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন না। রাগের মাথায় সে তার মাছম পরিটার গায়ে কিভাবে হাত তুলতে পারল। নিজের এই হাতটাকে ভয়াবহ শাস্তি দিতে মন চাইছে। আদিত্য নিচে পড়ে থাকা ভাঙা ফুলদানির কাচের টুকরো হাতে তুলে সজড় চেপে ধরল হাতের মাঝে। তৎক্ষণাৎ কাচ বিঁধে তে ভিজে গেল হাত। বিহান, আবির ঘাবড়ে গিয়ে আদিত্যর হাত খোলার চেষ্টা করল, কিন্তু আদিত্য খুলছে না। সে আজ এই অপরাধী হাতটাকে ভয়াবহ শাস্তি দিবে। আবির, বিহান অনেক চেষ্টা করেও পারছে না আদিত্যর সাথে। শেষে বিহান বলে উঠল, আদি কি করছিস তুই? ছাড় এসব, ভাবিরে গিয়া দেখ। আদিত্য এবার ছেড়ে কাচের টুকরো। নূর, হ্যাঁ ওর অ্যাঞ্জেলটাকে আবারও কষ্ট দিয়ে ফেলল ও। আমার যেতে হবে অ্যাঞ্জেলের কাছে। ভাবতেই আদিত্য পাগলের মতো ছুটল নূরের কাছে। আদিত্য যেতেই আবির সন্দিহান মুখ করে বলল, একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে আমাকে। ভাবি কিন্তু এসব আগে করেনি কখনো, তাহলে হঠাৎ এমন সব কাণ্ড কেন করছে? আবিরের কথায় বিহানেরও বিষয়টা কেমন খটকা লাগছে। আসলেই তো, হঠাৎ এমন করার কারণ কি? অন্যদিকে দূর থেকে এসব দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছে ঝুমুর। সে যা চেয়েছিল তেমনটাই হচ্ছে। একদিন এভাবেই আদিত্য নিজের জীবন থেকেও ছুঁড়ে মারবে নূরকে। আদিত্য পাগলের মতো ছুটে এলো রুমে। এসে দেখল তার প্রাণপাখিটা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে জমিলাকে ধরে। জমিলা তার ড্রেস চেঞ্জ করে দিয়েছে। আদিত্য নূরের কাছে এগিয়ে যেতে নিলেই নূর তাকে দেখে ভয় জমিলার পেছনে লুকিয়ে পড়ল। আদিত্য বুকের মাঝে মুষড়ে উঠল তা দেখে। তার অ্যাঞ্জেলটা তাকে আবারও ভয় পাচ্ছে, আবারও দূরে সরে যাচ্ছে তার কাছ থেকে। নিজেকে এখন খুন করে ফেলতে ইচ্ছে হচ্ছে তার। আদিত্য জমিলাকে চোখের ইশারায় চলে যেতে বলল। জমিলা যেতে চাইলে নূর তার আঁচল টেনে ধরল। জমিলা কোনোরকমে আঁচল ছাড়িয়ে নূরকে রেখে চলে গেল। আদিত্য করুণ অপরাধী চোখে তাকিয়ে নূরের কাছে যেতে নিলেই নূর ভয় পিছিয়ে গিয়ে দুই হাত মুখের সামনে আড়াআড়িভাবে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, মেরো না আমাকে, মেরো না দয়া করে। আমি আর করব না, আর করব না। আদিত্যর হৃৎপিণ্ড পিষে যাচ্ছে যেন। যাকে সে জানের চেয়েও বেশি ভালোবাসে সেই জানটাই আজ ওর কাছে এমন করুণ আবেদন করছে।
এই প্রহার সে কিভাবে সইবে? আদিত্য কিছু একটা ভাবে নিজের প্যান্টের বেল্ট খুলে ফেলল। তারপর গায়ের টি শার্টটাও একটানে খুলে ফেলল। বেল্টটা নূরের হাতে ধরিয়ে দিয়ে নিজে নূরের দিকে পিঠ করে ফ্লোরে হাঁটু গেড়ে বসল আদিত্য। তারপর বলল, নাও, আমি তোমাকে মেরেছি না, এখন তুমি আমাকে যত খুশি মারো, যতক্ষণ ইচ্ছা এই বেল্ট দিয়ে আমাকে মারো, শাস্তি দাও আমাকে, আমি কিচ্ছু বলবো না। নূর কতক্ষণ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল। একবার বেল্ট, আরেকবার আদিত্যকে দেখছে। কি করবে বুঝতে পারছে না সে। কতক্ষণ তাকিয়ে থাকার পর সে বেল্টটা তুলে বাড়ি মারার জন্য হাত তুলতেই হঠাৎ কিছু একটা চোখে পড়তেই ঠাস বেল্ট ফেলে দিল সে। দ্রুত গিয়ে আদিত্যর সামনে বসে আদিত্যর হাত টেনে ধরে সামনে মেলে ধরে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার হাতে কেটে গেছে তো হিরো। কত রক্ত বের হচ্ছে। নূর হঠাৎ কেমন উদ্বিগ্ন হয়ে উঠল আদিত্যর জন্য। কিন্তু অবুঝ নূর আদিত্যর হাতের রক্ত থামাতে সক্ষম হতে পারছে না। হঠাৎ কিছু একটা ভেবে গায়ের ওড়না ছিঁড়ে আদিত্যর হাতে কোনোরকমে পেঁচিয়ে দিয়ে বলল, নেও, এখন ঠিক হয়ে যাবে। টিভিতে নায়িকারা এভাবেই নায়কের হাত বেঁধে দেয়, আর নায়ক ঠিক হয়ে যায়। তুমিও এখন ঠিক হয়ে যাবে। তীব্র মায়াময় চোখে তাকালো আদিত্য। পরপরই নূরকে দুহাতে খুব শক্ত করে মিশিয়ে নিল বুকের মাঝে। অপরাধী সুরে বলল, তোর হিরো অনেক পচা অ্যাঞ্জেল। তোর এই মাছুম নিঃস্বার্থ ভালোবাসার যজ্ঞ না সে। বারবার তোকে কষ্ট দিয়ে ফেলি, খেয়াল রাখতে পারছি না আমি তোর। আমাকে যত পারিস শাস্তি দে, শুধু দূরে সরিয়ে দিস না। তোকে ছাড়া নিঃস্ব হয়ে যাব আমি। দরজার বাইরে থেকে এসব কিছু দেখে রাগে মাথা ফেটে যাচ্ছে ঝুমুরের। কিসের তৈরি এই লোক? এত কিছুর পরেও এই পাগলির জন্য পাগল হয়ে যাচ্ছে। তবে আমিও দেখে নিব কত সহ্য করতে পারে সে। ধৈর্যের বাঁধ ভাঙেই ছাড়ব আমি। চলবে।